শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শেষ ও শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। যদি এখনও পর্যন্ত আমার হাতে সবগুলো পত্রিকা এসে পৌঁছায়নি, তবে যে পত্রিকাটি এসে সেটি দিয়ে আমরা শুরু করছি। বাকি পত্রিকাগুলো আমার হাতে আসার সাথে সাথে সেগুলোর সংবাদ শিরোনাম দর্শক আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই আমরা শুরু করছি আজকে সময়ের আলো দিয়ে। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করছি, আমরা সেটির সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। ঝুঁকিতে অর্থনীতি, অর্থনীতির একটি সূচক এখন ভালো অবস্থানে নেই। বৈদেশিক মুদ্রা রিজার্ভ দ্রুত কমছে, রেমিটেন্সে আরও কমে গেছে রেমিটেন্স। নতুন করে বেসামাল হয়ে উঠেছে ডলারের বাজার। অর্থনৈতিক সংকট গভীর থেকে গভীর হলেও নীতি নির্ধারকরা আমলে নিচ্ছেন না, ডক্টর মির্জা আজিজুল ইসলাম। প্রধান 5 সূচক আরও ঝুঁকিপূর্ণ। দর্শক, আমরা দেখছিলাম যে অর্থনৈতিক যে টালমাটাল অবস্থা, সেই অর্থনৈতিক টালমাটাল অবস্থাতে গত দুটি বাজেটেই কিন্তু সরকার সংকোচনমুখী বাজেট করেছে। আমরা দেখেছিলাম যে সেই বাজেটগুলোতেই আসলে কিভাবে কৃত্রিমতা সাধন করে বাজেটকে সংকোচন করে আসলে অর্থনৈতিক যেই চাকা রয়েছে সেটি সচল করা যায় সে ব্যাপারে কিন্তু সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। আমরা দেখেছিলাম যে অর্থনৈতিক সেই চাকাকে গতিশীল করবার লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। কালো টাকা সাদা করবার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বেশ কিছু উদ্যোগ কিন্তু নিতে দেখা গেছে। কিন্তু এই যে চলমান যে বর্তমান পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মধ্যে কিন্তু অর্থনীতি আরও বেশি সংকটের মধ্যে যাচ্ছে এবং সেইটি সময়ের আলো একেবারে শুরুতেই সংবাদ শিরোনাম বলছে যে ঝুঁকিতে অর্থনীতি। কয়েকটি সূচকের কথা বলা আছে যে প্রধান যে 5টি সূচক রয়েছে সেই প্রধান 5টি সূচকের একটিও ভালো অবস্থানে নেই, প্রতিনিয়ত এগুলো খারাপের দিকে যাচ্ছে এবং সেটি কিন্তু যদি এই যে চলমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি যদি চলমান থাকে তাহলে আরও বেশি খারাপের দিকে যাবে। আমরা দেখছি যে পরিস্থিতির কিন্তু এখনও পর্যন্ত ভালোর দিকে যাওয়ার কোনো পরিস্থিতি এখনও দেখা যাচ্ছে না। এখনও পর্যন্ত যারা ছাত্ররা রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ তারা কিন্তু তাদের যেই চলমান আন্দোলন সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। গতকালকে আমরা দেখেছি যে গণমিছিল তারা করেছেন সারা দেশে, বিভিন্ন জায়গায় কিন্তু এই গণমিছিল হয়েছে, বিশেষ করে রাজধানীতে, এবং সেই গণমিছিলকে কেন্দ্র করে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের সঙ্গে ঘটেছে গতকালকেও। ফলে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যে আরও বেশি চলতে থাকে, সে আরও বেশি সংকটাপন্ন হবে কিন্তু বর্তমান যে অর্থনীতির পরিস্থিতি সেটিকেই উল্লেখ করা হয়েছে এই সংবাদটি। দর্শক, আমরা আরেকটি সংবাদ দেখছিলাম। ইউনিসেফের উদ্বেগ, সহিংসতা ঘিরে 32 শিশুর মৃত্যু। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে সহিংসতায় অন্তত 32 শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ। দর্শক, ইউনিসেফ থেকে উদ্বেগ জানানো হয়েছে বিষয়টি নিয়ে। আমরা এর পাশেই একটি ছবি দেখছি। শিক্ষার্থীদের গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ফের সংঘর্ষ, পুলিশ সহ নিহত 2। খুলনা, হবিগঞ্জ, রাজধানী সহ বিভিন্ন স্থানে ত্রিমুখী সংঘর্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল, উত্তরায় সংঘর্ষ চলাকালে অস্ত্র হাতে এক যুবক। দর্শক, আমরা দেখছি অস্ত্র হাতে এক যুবককে একেবারে গুলি চালাতে। এর নিচে দিকে আমরা দেখছি প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ নেতাদের জরুরি বৈঠক। সাংগঠনিক দুর্বলতা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। শীর্ষ 4-5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নেতাদের। প্রকাশ্যে করজোড়ে ক্ষমা চাইলেন পলক। দর্শক, আমরা দেখেছিলাম যে ডাকটিল যোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক 5 করে শিক্ষার্থীর কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন। বলেছেন যে তাদের ভুল থাকতে পারে, ভুলের শাস্তি দেবেন। সেই সংক্রান্ত কথা কিন্তু গতকালকে তিনি বলেছেন। তবে তিনি বলেছেন যে আসলে আমাকে ভুল বুঝেন, কিন্তু শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। তিনি কিন্তু এই বিষয়টি উল্লেখ করেছেন। ছাত্রদের ব্যানারে মাঠে বিএনপি শুক্রবার গণমিছিলে অংশ নিয়েছেন বহু নেতাকর্মী। 9 দফা 1 দফায় পরিণত হবে বলে মনে করেন নেতাকর্মীরা। ঐক্যের ডাকে বড় সাড়া নেই। সারা দেশে 78 এইচএসসি পরীক্ষার্থীর জামিন। দর্শক, আমরা দেখছিলাম যে কুসংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতা কিংবা নাশকতার অভিযোগে গ্রেপ্তারের মধ্যে 78 জন এইচএসসি পরীক্ষার্থীকে আসলে মুক্ত করা হয়েছে। আমরা দেখেছিলাম যে সেখানে যে বিষয়টি উল্লেখযোগ্য ছিল যে যারাই আসলে প্রমাণ দিতে পারবে যে কারা এইচএসসি পরীক্ষার্থী তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। আমরা সেই দিক থেকে দেখছিলাম যে আসলে একেবারে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকেও বলা হচ্ছে যে যারা আসলে এই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমরা দেখছিলাম সেই ধারাবাহিকতায় 78 জনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। দর্শক, এরই মধ্যে আমার হাতে যে পত্রিকাগুলো সবগুলো পত্রিকা এসে পৌঁছেছে, আমরা সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। আমার হাতে এই মুহূর্তে যে পত্রিকাটি রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করে সেটি আপনাদেরকে জানাচ্ছি। দ্রোহের মিছিল, মৃত্যুর বিষাদ। খুলনায় পিটিয়ে পুলিশ হত্যা। হবিগঞ্জে পথচারী নিহত। এমপি জাহেরের বাসায় আগুন। উত্তাল উত্তরা, দেশ জুড়ে আহত 265। 3টি ছবি এখানে দেখা যাচ্ছে। একটি ছবি আমরা দেখছিলাম যে প্রকাশ্যে এক যুবকের গুলি করার যে ঘটনা, সেই ঘটনা এখানেও ছাপানো হয়েছে।
আমরা দেখছিলাম এর পাশে দেখছি মানবাধিকার নিয়ে চাপ, শাহমালের চ্যালেঞ্জ, জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা পশ্চিমা দেশের নিন্দা, উদ্বেগ, হতাহতের ঘটনায় ব্যাখ্যা, সুষ্ঠু তদন্ত দাবি, নিষিদ্ধ হওয়ায় কি থামবে শিবিরের নৃশংসতা। এর নিচের দিকে দেখছি আমরা স্বেচ্ছা আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিইনি, 6 সমন্বয়কের বিবৃতি, নতুন কর্মসূচি আজ, বিক্ষোভ কাল থেকে সর্বাত্মক অসহযোগ, সহিংসতায় অন্তত 32 শিশুর মৃত্যু, ইউনিসেফের সংখ্যা। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে যে এই চলমান যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে যে শিশুদের মৃত্যুর যে ঘটনা, সেটি আসলে সারা দেশের বিশেষ করে সারা দেশের মানুষের কিন্তু আবেগে আঘাত এনেছি, ইউনিসেফ ওই বিষয়ে উদ্বেগ জানিয়েছে। দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি যুক্ত করে থাকি। আজকেও আমাদের সাথে একজন অতিথি যুক্ত আছেন, সাতক্ষীরা 3 আসনের সংসদ সদস্য, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আফম রুহুল হক। আমরা জানি যে এখন কিন্তু শোকাবহ আগস্ট মাস চলছে এবং সেই আগস্ট মাসেই কিন্তু আমরা দেখেছিলাম যে বাংলাদেশে যে দুটি ঘটনা ঘটানো হয়েছিল, সেটি আসলে বাংলাদেশের জন্য একেবারে কলঙ্কজনক অধ্যায় এবং বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন কিন্তু এই দুটি ঘটনা মনে রাখবে। সেটি হলো বাংলাদেশের যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার হাত ধরে বাংলাদেশ নামক দেশ হয়েছে এবং তাকে কিন্তু হত্যা করা হয়েছিল আগস্টের 15 তারিখ এবং একই সাথে 2004 সালের 21 আগস্ট কিন্তু গ্রেনেড হামলা করা হয়েছিল। সেই গ্রেনেড হামলায় কিন্তু আমরা দেখেছিলাম আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মারা গিয়েছেন এবং একই সাথে সেইটার টার্গেট কিন্তু ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলবার জন্য আমাদের সাথে আজকে যিনি যুক্ত আছেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আফম রুহুল হক, তার সাথে কথা বলবো। ডক্টর রুহুল হক, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা স্পষ্ট করি আপনাকে। আমরা যেটি বলছিলাম যে আসলে আগস্ট মাসকে টার্গেট করেই আমরা দেখছিলাম যে একটি বিশৃঙ্খলা করবার চেষ্টা সবসময়ই থাকে। তো এইবারের আসলে আগস্ট আমরা দেখেছি যে এবারও যে আগস্ট রয়েছে, এবার আগস্ট মাসটি একটু ভিন্ন প্রেক্ষাপটে যদিও পালিত হচ্ছে। সারা দেশে আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া চলছে। আসলে এইবারের আগস্ট আসলে কেমন যাচ্ছে এবং আগস্ট মাসে আসলে আমাদের কি করণীয় বলে মনে হয় আপনার? এশিয়ান টেলিভিশনে ধন্যবাদ। প্রথমে শোকাবহ আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু তার পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং আপনি যেমন বললেন যে 15ই আগস্ট এবং 21শে আগস্ট দুটি আমাদের শোকাবহ দিন এবং এবারের আগস্টকে কেন্দ্র করে আবারও এই দেশকে অস্থিতিশীল করবার যে প্রচেষ্টা চালানো হচ্ছে সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। প্রথমেই স্মরণ করি এই আগস্টে যারা নিহত, বিশেষ করে আমাদের ছাত্ররা এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা এবং নিহত পরিবারের সকলের প্রতি আমার সমবেদনা জানাই। আশা করি অত্যন্ত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এই পরিস্থিতির সফলতা আসবে এবং যে সকল সুবিধা বা ছাত্রছাত্রীরা যে দাবিগুলো করছে তাদের সেই দাবির সাথে মোটামুটি সকলেই একমত আছেন। আমি মনে করি সেগুলো সফলভাবে সমাধান হবে। প্রথমে তো যে কথা জিজ্ঞেস করেছেন যে শোকাবহ আগস্ট মাসের জাতির পিতাকে এবং তার পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছিল 15ই আগস্ট, নৃশংসতম, জঘন্যতম একটি দিক, সেটি আমরা সত্যি স্মরণ করতে সত্যি আমাদের লজ্জা হয় এবং এটি কখনো দেখিনি। আমরা সারা পৃথিবীতে যদি দেখা যায় যে রাজনৈতিক পরিবর্তনের জন্য নেতৃবৃন্দকে অনেক জায়গায় সহিংসভাবে হত্যা করা হয়েছে, কিন্তু তাদের পরিবারের সকল মানুষকে নিয়ে, ছোট্ট ছেলে রাসেলকে নিয়ে, তাদের পরিবারের অন্য যে সকল সদস্য ছিল তাদেরকে এমনি ভাবে হত্যা করার কোথাও আমরা দেখি না সারা পৃথিবীতে। এটি আসলে বঙ্গবন্ধুকে হত্যা করা না, বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করার যে প্রচেষ্টা চালানো হয়েছিল তারা সেটা সফল হয়েছিল সাময়িকভাবে এবং তারই প্রতিফলিত রূপ যে পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 1981 সালে এসে আওয়ামী লীগের হাত ধরে আবারও দেশকে যে উন্নয়নের যে প্রচেষ্টা চালিয়ে উন্নতির দিকে নিয়ে চলে যাচ্ছেন, তারই সেই আরেকটি রূপ আপনারা দেখেছেন 21শে আগস্ট 2004 সালে। সুতরাং আগস্ট আমাদের সত্য শোকের মাস, এই শোকের মাসকে কেন্দ্র করে আবারও দেশকে যে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করা হয়েছে। আমি গত বেশ কয়েকদিন ধরে সাতক্ষীরাতে আছি এবং সাতক্ষীরার পরিস্থিতি আমরা ঠান্ডা রাখতে পেরেছি, কিন্তু আপনারা জানেন সাতক্ষীরা অস্থিতিশীল করবার প্রচেষ্টা নিশ্চয়ই তারা আবারও চালাচ্ছে। আমি ধন্যবাদ জানাই এলাকার যে সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার যে সকল কর্মী বাহিনী আছেন, তারা এখন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা সফলভাবে কন্ট্রোল রাখতে পেরেছেন এবং আমরা এইদিকে নজর রাখছি। আমি সকলের প্রতি আবেদন জানাবো যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে
দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং রাজনৈতিক যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, আপনি এর ইতিমধ্যে উচ্চারণ করেছেন গতকালকে সিলেটের, খুলনা এবং দেশের বিভিন্ন স্থানে যেরকম পরিস্থিতি সৃষ্টি করেছে সেগুলো যেন সৃষ্টি করা না হয়। আমরা চাই সুন্দর সুষ্ঠু পরিবেশে ভালোভাবে এদেশের একটি সমস্ত সমস্যার সমাধান হোক এবং আবারও দেশকে উন্নয়নের দিকে এগিয়ে চলতে আমরা যেতে পারি, সেই প্রচেষ্টাই আমাদেরকে চালিয়ে যেতে হবে। আসুন আমরা আমরা এই আগস্টকে কেন্দ্র করে এই শুভ মাসে আমরা আমাদের শক্তিতে পরিণত করবার যে কথা বলি, সেই শক্তি যেন সুন্দর সুস্থ দিকে এবং পরিবেশ ভালোভাবে যেন পরিচালিত করতে পারি এবং আমাদের সাংগঠনিক প্রক্রিয়া, আমাদের আওয়ামী লীগ সহ অন্যান্য যে প্রগতিশীল রাজনৈতিক শক্তি রয়েছে তাদের প্রতি আমার আহ্বান থাকলো যে আজকে আমরা সকলের দায়িত্ব এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনি যেমনটি বলছিলেন আসলে আন্দোলন নিয়ে আপনি কথা বলছিলেন, সেখানে আপনার কথার ধারাবাহিকতায় বলতে হয় যে আসলে আমরা দেখছিলাম যে এই যে কোটা নিয়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন কিন্তু যেটি নিয়ে আন্দোলন ছিল সেটি কিন্তু বাস্তবায়ন করা হয়েছে, তাই কোটার কিন্তু সংস্কার করা হয়েছে। কিন্তু এরপরও আমরা দেখছি যে বর্তমান যে আন্দোলন চলছে সেই আন্দোলনে কিন্তু অনেক শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছে। আসলে এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যুক্ত হওয়া এবং কোটা সংস্কার হয়ে যাওয়ার পরেও এখন যে আসলে এই আন্দোলনটি চলছে, এই আন্দোলনটি নিয়ে এখনকার পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন? বর্তমান পরিস্থিতিতে এটি যেটা বলবো যে বর্তমান পরিস্থিতিতে যে বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক কর্মীরা এবং চিকিৎসক সমাজের কিছু একটি অংশ ছাড়াও অন্যান্য যেসব অংশ যারা এই আন্দোলনে যুক্ত হয়ে যে সকল দাবি তুলেছেন তার অনেকগুলো দাবি যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। তারা এই যে আন্দোলনে নিহত প্রায় 200-র অধিক মানুষ এবং বিভিন্নভাবে যে সকল ক্ষয়ক্ষতি করা হয়েছে দেশে, সেগুলোর সুষ্ঠু বিচার তারা দাবি করছেন। আমি মনে করি সত্যি যুক্তিযুক্ত দাবি। সুতরাং এই সকল যুক্তি দাবিগুলো সরকারও নিশ্চয়ই চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন এটি শুধু দেশের না, এবং বিদেশি আমাদের যে বন্ধুরা আছে তারাও এসে যদি অনুসন্ধান করে কেন এরকম ঘটনা ঘটলো, যেখানে গুলির অর্ডার ছিল না সেখানে গুলি করে এরকম আমাদের কোমলমতি ছাত্রদের হত্যা করা হলো। আমি নিজে দেখেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে হাসপাতালে গেছি, সেখানে দেখেছি অনেক নিহত ব্যক্তি, আহত ব্যক্তিরা রয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। আমার পাশের গ্রামের একটি ছেলে অত্যন্ত ভালো, যার বাড়িতে বসে আমি রাজনৈতিক আন্দোলন মিটিংও করেছি, একেবারে রাজনৈতিক কর্মী আওয়ামী লীগের, তার মতো ছেলে নিহত হয়েছে। তাদের প্রতি সমবেদনা জানাই। কিন্তু এইসব অবশ্যই আমাদের এর বিচার হওয়া উচিত, সুষ্ঠু বিচার হওয়া উচিত, সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যে কেন এই ঘটনাগুলো ঘটলো। আমরা আরেকটি প্রশ্নের মাধ্যমে শেষ করবো, যেহেতু আমাদের সময় একেবারেই কম, একেবারে ছোট করে জানতে চাইবো এই যে ছাত্রদের যে 9 দফা দাবি, নিশ্চয়ই আপনি সেই দাবিগুলো পড়েছেন, জেনেছেন। এই যে 9 দফা দাবি, আসলে সেই 9 দফা দাবি অনেকেই বলছেন এগুলো খুব বেশি অযৌক্তিক দাবি নয় এবং খুব বেশি বড় দাবিও নয়। তাহলে কেন আসলে এই 9 দফা দাবি মানা যাচ্ছে না? কেন আসলে আন্দোলনটা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে এবং সরকারই কেন এই আন্দোলনটাকে আসলে চালিয়ে যেতে দিচ্ছে? কেন এটির সমাধান হচ্ছে না? একেবারে ছোট করে জানতে চাইবো আপনার কাছ থেকে। আসলে দাবি বললে তো মানা হয় না, ওরা বিচার চাচ্ছে, বিচার তো হবে, বিচার বিভাগীয় তদন্ত হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। তো এটা করতে গেলে তো আজকে বলেছে কালকে তো হবে না, সময় তো দিতে হবে। সেই জায়গায় যৌক্তিকতা আমাদের মনে হয় যে সকল আন্দোলনকারীরা আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ যে আপনাদের দাবির তো সমর্থন সকলেই করে, আমরাও করি এবং জানি অবশ্যই বিচার বিভাগীয় তদন্ত হতে হবে এবং সঠিক বিচার করতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে। কিন্তু সেই শাস্তি দিতে বললে তো আজকে বললে কালকে তো হবে না। দিস ইজ এ টাইম কনজিউমিং প্রসেস। সুতরাং আমাদের আসলে প্রবলেম হলো এই আন্দোলনকে কেন্দ্র করে, এইসব দাবিকে কেন্দ্র করে এর পেছনে যে অপশক্তি আছে, এই অপশক্তি এদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করে রাষ্ট্রকে, সরকারকে বিপদে যাতে ফেলতে পারে, সেই প্রচেষ্টা যেটা চালিয়েছে সেই প্রচেষ্টার আমি নিন্দা করি। আমরাও সেই প্রচেষ্টার নিন্দা করি। আমরাও চাই যে আসলে দেশের যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি শান্ত হবে এবং সবাই আসলে নিরাপদে যার যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই প্রত্যাশা আমার থাকবে। দর্শক, আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা 3 আসনের সংসদ সদস্য ডাক্তার আফম রুহুল হক। প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্ররা গতকাল পুলিশের গাড়ি আটকে রাখে, বিক্ষোভ সংঘর্ষ, পুলিশ সহ নিহত 2। 78 এইচএসসি পরীক্ষার্থীর জামিন, গণভবনে জরুরি বৈঠক, ছাত্রদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব 3 নেতার, সাধারণ ছাত্রদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা প্রধানমন্ত্রীর। নতুন কর্মসূচিতে আন্দোলনকারীরা রাজপথে। আওয়ামী লীগ ছিল সতর্ক, সমন্বয়কদের যৌথ বিবৃতি, ডিবি অফিসে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়।
সর্বোচ্চ সতর্কতায় সারা দেশ, বিজিবির টহল জোরদার, সশস্ত্র অবস্থায় সেনা সদস্যরা। জুলাইয়ের সহিংসতায় অন্তত 32 শিশু নিহত। বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে মানুষের ঢল, চিকিৎসক, নার্স, শিল্পী, পেশাজীবীদের প্রতিবাদ। রুহিন হোসেন প্রিন্স, অন্য পথে ফিরতে পারে জামায়াত। রয়েছে কালের কণ্ঠ, আইনমন্ত্রীর উদ্যোগ, ছুটির দিনে জামিন আসে এইচএসসি পরীক্ষার্থীর। গণমিছিলে বিচ্ছিন্ন সংঘর্ষ, 2 মৃত্যু। ডিবি অফিসের স্বেচ্ছায় বিবৃতি দিনই দাবি 6 সমন্বয়কের অভিযোগ সঠিক নয় ডিবি প্রধান। সহনশীল থেকে শান্তি প্রতিষ্ঠা চায় সরকার, আওয়ামী লীগের অবস্থান। আজ ঢাকায় বড় জামায়াত সহ শোকযাত্রা। গণভবনে সিনিয়র নেতাদের সঙ্গে শেখ হাসিনা জরুরি বৈঠক, শিক্ষার্থীদের সঙ্গে সিনিয়র নেতাদের আলোচনার সম্ভাবনা। জামায়াত শিবির এখন যা করতে পারে, নিষিদ্ধ জামায়াত শিবির। ইন্টারনেট সেবা বিঘ্ন দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক। মোবাইল ডাটায় ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম সেবা কয়েক ঘন্টা ব্যাহত। 14 দিনে গ্রেফতার প্রায় 10,500। সারা দেশে অভিযান। ওবায়দুল কাদের, শিক্ষার্থীদের অযথা হয়রানি না করায় নির্দেশনা দেওয়া হয়েছে। 50,000 বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ আমিরাতে, 2 মাসের সাধারণ ক্ষমা। রয়েছে জনকণ্ঠ, ডিসেম্বরে উৎপাদন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রিফুয়েলিং মেশিন প্রস্তুত। 42 এইচএসসি পরীক্ষার্থীর জামিন, একটি মানুষ হওয়ার কোনো অজুহাতে সংঘাত চায় না, সাবেক ছাত্রনেতাদের যৌথ বিবৃতি। রাজধানীতে শান্তিপূর্ণ গণমিছিল, দ্রোহযাত্রা, সমাবেশ, কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে দেশি টানা বর্ষণে ডুবে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনা পাহাড় এলাকা। টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন। ধামরাই মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর। চট্টগ্রামে গণমিছিল থেকে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলা, ভাঙচুর। রাঙ্গামাটিতে ঘুমন্ত মা মেয়েকে গলা কেটে হত্যা, ঘাতক গ্রেফতার। রয়েছে ইত্তেফাক। গণমিছিলে হামলা, সংঘর্ষ, গুলি, পুলিশ সহ 2 জন নিহত। আন্দোলন প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় দেয়নি ডিবি অফিস, আটক 6 সমন্বয়ক। উত্তরায় সংঘর্ষে আহত 20। সায়েন্স ল্যাবে বিভিন্ন স্থানে বিক্ষোভ, পুলিশের বাধা। মোবাইল নেটওয়ার্কে আবার বন্ধ ফেসবুক, টেলিগ্রাম। রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। সোমবার থেকে তুমুল বৃষ্টির আভাস। এরপর রয়েছে যুগান্তর। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে জনতার ঢল, গণমিছিলে সংঘর্ষ, নিহত 2। আন্দোলন দমন নিয়ে বিশেষজ্ঞদের মত, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন। শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহযাত্রা, শহীদ মিনারে হাজারো মানুষের বিক্ষোভ। দাসের কান্দি শোধনাগার প্রকল্প, বছরে গচ্চা 512 কোটি টাকা ঢাকা ওয়াসার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আজ বিক্ষোভ মিছিল, কাজ থেকে সর্বাত্মক অসহযোগ। রয়েছে প্রথম আলো। গণমিছিল, সংঘর্ষ, নিহত 2। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 16 থেকে 21 জুলাই পর্যন্ত সংঘর্ষ সংঘাতের ঘটনায় নিহত হয়েছেন 213 জন। গতকাল আরও 2 জন নিহত হলেন। আন্দোলন প্রত্যাহারের সেই ঘোষণা স্বেচ্ছায় ছিল না, 6 সমন্বয়কের বিবৃতি। 69 এইচএসসি পরীক্ষার্থীদের জামিন, তবে মামলা রয়েছে। দর্শক, আমার হাতে আরেকটি পত্রিকা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য আমরা সেটি জানাতে পারছি না। আজকে আমরা যে বিষয়টি দেখলাম, সবচেয়ে যে বিষয়গুলো আলোচনায় ছিল সেটি হচ্ছে যে গতকালকেও যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে, সেই গণমিছিলকে ঘিরে সারা দেশে আমরা দেখেছি পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু 2 জন নিহত হওয়ার ঘটনাও দর্শক আমরা দেখেছি। এবং একটি বিষয় সেটি হচ্ছে যে গতকালকে কিন্তু প্রধানমন্ত্রীর সাথে সিনিয়র নেতাদের বৈঠক হয়েছে, এবং সেখানে কিন্তু 3 নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাহাঙ্গীর কবির নানক, আফম, বাহাউদ্দিন নাসিম সহ দায়িত্ব প্রাপ্ত যে নেতারা রয়েছেন, তারা কিন্তু আসলে এই যে যারা সমন্বয়ক রয়েছেন, কোটা নিয়ে আন্দোলন করছেন, তাদের সাথে সমন্বয় করে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন। আমরাও চাই আসলে যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির একটি সুষ্ঠু সমাধান হোক, এবং সমাধানের পরেই আসলে এই যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি স্বাভাবিক হবে, আবার দেশের অর্থনৈতিক চাকা সচল হবে, শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, সেই প্রত্যাশাটিকে শেষ করছি। আজকের মতো এখানেই। আগামীকালকে দেখা হবে একই জায়গায়, একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।